বিপিএল এর গেল 2 দিনে 2 ম্যাচ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ক্রীড়া বিশ্লেষক মাহমুদুল হাসান শামীম। মাহমুদুল হাসান শামীম, স্বাগত আপনাকে খেলা যোগে, সেই সাথে শুভ সকাল। বিপিএল জমজমাট মনে হচ্ছে এখন পর্যন্ত, এবং এর আগে আমরা বিপিএল নিয়ে যখন অ্যাটলিস্ট শুরুটা হয়েছে আমরা মনে করেছি বা আমাদের কাছে মনে হয়েছে যে একেবারেই ম্যাড়মেড়ে ম্যাচ, কোনো উত্তেজনা নেই। সেই জায়গা থেকে, সেই কালচারটা থেকে বিপিএল প্রথম 2 দিনের পর আসলে কতটা বেরিয়ে আসতে পারলো যদি ওভারঅল বিবেচনা করি? ক্রিকেট আমাদের যেটা প্রত্যাশা থাকে আমরা এই বিপিএল এ সেটা দেখতে পাচ্ছি। আমরা গতকালকে দুটো ম্যাচের আগে যদি মনে করি যে এই বিপিএলটা শুরু হয়েছিল একটা দুর্দান্ত ম্যাচের মধ্য দিয়ে, দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশাল, এরা যে ম্যাচটি ছিল প্রথম ম্যাচ, সেখানে 55টি বাউন্ডারি হয়েছে, তার মধ্যে 29টি ছিল ছক্কা, এবং সেখানে দুর্দান্ত হচ্ছে 197 রান করেও সেই ম্যাচটিকে রাখতে পারেনি দুর্বার রাজশাহী। ফরচুন বরিশাল 200 রান করেছিল, তখন তাও 11 বল বাকি থাকতে করেছে, এবং এমন একটি সময় করেছে যখন তারা খুব খারাপ অবস্থায় ছিল, সম্ভবত 61 রানে 5 উইকেট চলে গেছে, তারপরেও তারা সেই ম্যাচটি বের করে দিয়েছিল। আমরা যেটা দেখছি যে প্রথম যদি ইনিংস গুলো দেখি, 197 জবাবে 200, তারপরে 191, তার জবাবে 151 এবং 203, সেখানে 166। তো এই ধরনের স্কোর হচ্ছে, যেটি আসলে আমরা দেখতে চাই সেই স্কোর গুলো হচ্ছে। এবং মনে হচ্ছে আমরা যে মিরপুর যে ক্রিকেটকে দেখি, মিরপুরের ক্রিকেট নিয়ে, উইকেট নিয়ে আমাদের যে আক্ষেপ থাকে, এবার যেন সেটা একেবারেই অন্যরকম উইকেট আমরা দেখতে পাচ্ছি। অন্তত প্রথম 4টি ম্যাচে আমরা সেটা দেখেছি, বিশেষ করে 3টি ম্যাচে সেটা আমরা দেখেছি। এবং এই পরিবর্তনটা আসলে আমাদের ক্রিকেটের জন্য একটা ভালো, আমাদের তরুণ প্লেয়ারদের জন্য, আমাদের যারা আক্ষেপ থাকে টি-20-তে আমরা যে ভালো খেলি না, টি-20-র মধ্যে যে মেজাজে খেলতে পারি না, সেটির আক্ষেপ বোধহয় এবার ঘুচে গেছে। এবং যদি আমরা বলি যে মিরপুর উইকেটে প্রচুর রান হচ্ছে, তাহলে কিন্তু ভুল হলো হবে। আসলে মিরপুর উইকেটে এবার আমরা দেখতে পাচ্ছি একটা স্পোর্টিং উইকেট। আমরা দেখতে পাচ্ছি যে যখন বোলাররাও কিন্তু এখানে ভালো শুরু পাচ্ছেন, শুধু পেসাররা না, সেখানে স্পিনাররাও ভালো করছেন। মাহাদি হাসান একটি ম্যাচে ভালো করেছেন, আরেক ম্যাচে নাহিদ রানা ভালো করেছেন, রনি ভালো করছেন। সবাই এরকম কিন্তু আমরা ভালো পারফরমেন্স দেখছি বোলারদের কাছ থেকে, ব্যাটারদের কাছ থেকে। এবং যেমন দেখুন চিটাগং কিংস এবং খুলনা সঙ্গে যখন খেলা ছিল, 75 রানে 8 উইকেট পড়ে গেছে, তারপরে কিন্তু সেটা শেষ পর্যন্ত 166 রানে ঠিক আছে। এই জায়গায় একটু যদি যুক্ত করতে চাই মাহমুদুল হাসান শামীম, চিটাগং খুলনার ম্যাচটা নিয়ে যদি আমরা বলি যে ব্যাটসম্যানদের ভিতরে যে একটা ইন্টেন্ট থাকার বিষয়, যে একদম হেরে যাওয়ার আগে হার না মানার যে মানসিকতা, সেই বিষয়টা আমরা শামীম পাটোয়ারির ভেতরে দেখলাম গেল দিন। এবং দেখা যাচ্ছে যে তার কোনো পার্টনার নেই, একের পর এক উইকেট পড়ে যাচ্ছে, শেষ পর্যন্ত আলিস আল ইসলামের সঙ্গে তার পার্টনারশিপ গড়ে তিনি শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে গেলেন। এই বিষয়টার ঘাটতি বিশেষ করে বাংলাদেশি ক্রিকেটারদের ভেতরে আমরা বরাবরই দেখি। সেই জায়গা থেকে বিপিএল এর এবারের বিশেষ করে লোকাল রিক্রুট যারা রয়েছে, তারা আসলে কতটা ভালোভাবে বের হয়ে আসতে পারছেন? হ্যাঁ, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি শামীম পাটোয়ারি, সেটা অবশ্য শামীম পাটোয়ারির কথা যদি আমরা বলি, তাহলে বলতে হবে যে সে কিন্তু এই আগে যে আমাদের ট্যুরটা হলো, যে ইন্টারন্যাশনাল যে সিরিজটা ছিল, সেখান থেকে সে ভালো করছেন, সেই ধারাবাহিকতা কিন্তু টেনে নিয়ে এসছেন। আপনি দেখেন 75 রানে 8 উইকেট চলে গেছিল। 75 রানে 8 উইকেট যাওয়ার পরে আসলে এই মানে এই ম্যাচটা যে বেরোবে, সেটা কিন্তু এই ম্যাচটা যে কতটুকু যাবে সেটা কিন্তু কেউ আশা করেনি। মনে হচ্ছিল যে হয়তো 100 পেরোতে পারে, নাও পেরোতে পারে, কিন্তু সেখানে শামীম পাটোয়ারি যে অসাধারণ ইনিংস খেলেন, তার সাথে আলিস ইসলাম ছিলেন, কিন্তু শামীম পাটোয়ারি ইনিংসটা আপনি দেখবেন যে 7টা 4 এবং 5টা ছক্কায় 34 বলে সে 38 বলে সে 78 রান করেছে, 200 উপর স্ট্রাইক রেট। এটি একটি দুর্দান্ত, এবং আমাদের ক্রিকেটের জন্য আমাদের তরুণরা বেরিয়ে আসছেন, টি-20 মেজাজে তারা গড়ে উঠছেন, সেটি কিন্তু খুবই আশাবাদী ব্যাপার। আমরা এরকম ইনিংস আরো দেখেছি, অঙ্কনের ইনিংস দেখেছি, আমরা জাকের আলীর ইনিংসও দেখেছি। তো সব মিলিয়ে আমি মনে করছি যে এইবারে বিপিএলটা বেশ জমজমাট হয়ে উঠেছে, এবং এখানে মিরপুর উইকেটে যে এতদিন যে বদনাম ছিল, বল লো হয়ে যায়, বল ঠিক মতো খেলা যায় না, রান কম ওঠে, সেটি অন্তত এখন হয়নি। এবং আমার ধারণা যে
এবার বোধহয় এরকমই উইকেট আমরা দেখতে পাবো। আমরা যদিও গতকালকের ম্যাচটাতে, লাস্ট ম্যাচটাতে, দ্বিতীয় ম্যাচটাতে বল একটু লো হয়ে আসার ব্যাপারটা চোখে পড়েছে, কিন্তু আমরা যদি টোটালি সিনারিওটা যদি দেখি, আমরা যেমন ডেথ ওভারে বাংলাদেশি ব্যাটসম্যানদের একটা দুর্বলতা রয়েছে, কিন্তু গতকালকে আমরা দেখলাম বশিষ্ঠ প্রথম থেকে টেনে আনলেন খেলা, এবং তারপরে মাহিদুল অঙ্কনের কথা আলাদাভাবে বলতে হয়। তিনি যখন নামলেন, তিনিও হয়তোবা শুরুটা খুব দ্রুত গতিতে করেননি, বা একটু বুঝে শুনে এক দুইটা বল দেখার পরে যেভাবে রান এক্সেলারেট করলেন, এবং বিশেষ করে 15 ওভারের পরে সবগুলো ম্যাচেই, 4টা ম্যাচ আমাদের সামনে রয়েছে এখন বিচার করার জন্য, সবগুলো ম্যাচেই দেখছি আমরা যে ডেথ ওভারে রান দ্রুত গতিতে উঠছে, এবং দেখা যাচ্ছে যে 60-70-80 পর্যন্ত শেষ 5 ওভারে উঠে যাচ্ছে। এই যে ডেথ ওভারে এই ধরনের খেলাটা, সেটা বিপিএলে স্পেশালি অনুপস্থিত আমরা দেখেছি এর আগে। সেই বিষয়টা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে আসলে সেই ইন্টেন্টটা কিভাবে আসছে? শেষ 5 ওভারে রান তোলা, যেটা টি-20 যেটা একটা বিশেষ বৈশিষ্ট্য, এটা কিন্তু আমাদের ঘাটতি ছিল। আমাদের জাতীয় দলের খেলায় আমরা দেখেছি, এবং আমাদের ঘরোয়া ক্রিকেটও দেখেছি, বিপিএলও আগে দেখেছি, কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সবগুলো ম্যাচেই এই ঘটনা ঘটছে। এবং আপনি যদি প্রথম ম্যাচটা বলেন দুবার আসে এবং ফরচুন বরিশালে, সেখানে যেভাবে মানে 7.4 ওভারে বোধহয় ফরচুন বরিশালে 86 রান দরকার ছিল, সেটা তার 11 বল বাকি থাকতেই কিন্তু তুলে নিয়েছে। তো 5.1 ওভারে তুলে নিয়েছে সেটা। তারপর অঙ্কনের যে ইনিংস, এবং আমরা এটা আমাদের জন্য খুবই পজিটিভ জিনিস। বিপিএল, আমি মনে করব যে এইবারে বিপিএল এর একটা বিশেষ মানে আশা জাগানিয়া বৈশিষ্ট্য নিয়ে এবার শুরু হয়েছে। আমরা এই ডেথ ওভারগুলোতে যে রান দেখতে পাচ্ছি, সেটা যদি কন্টিনিউ করে, আমাদের প্লেয়াররা এই আস্থাটা যদি তৈরি করতে পারেন, তার যদি এই অভ্যাসটা গড়ে ওঠে যে শেষ ওভারগুলোতে এইভাবে রান তোলা, তাহলে সেটা আমাদের ক্রিকেটের জন্য, আমাদের জাতীয় দলের জন্য খুবই ভালো ব্যাপার। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে উইকেটে একটা বড় ভূমিকা আছে। আমাদের প্লেয়ারদের মধ্যে যে ইন্টেন্ট গড়ে উঠেছে, তাদের সেটা মানসিকতা একটা আছে, একটা বড় ধরনের আমি দেখতে পাচ্ছি যে এবার ক্রিকেটের মানসিকতায়, ক্রিকেটারদের মানসিকতার পরিবর্তন। যখন মনে হচ্ছে যে ম্যাচগুলা শেষ হয়ে যাচ্ছে, মানে সম্ভব না, তখনও কিন্তু তারা হাল ছেড়ে দিচ্ছেন না এবং লড়াই করছেন। এবং শেষ দিকে এসে তারা টি-20 যে মেজাজ, সেই মেজাজে খেলছেন, ঝড় ইনিংস খেলছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে যেটা ম্যাচের সিচুয়েশন অনুযায়ী যে ধরনের টার্গেট হওয়ার কথা না, সেগুলো হচ্ছে, এবং ভালো রান হচ্ছে, বড় রান হচ্ছে। যদিও আপনি যেটা বলছিলেন যে রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্স এর লাস্ট ম্যাচটা 155-121 আগের 3টি ম্যাচের তুলনায় অবশ্যই কিছুটা কম রান হয়েছে, কিন্তু আমি মনে করি যে প্রথম 3টি ম্যাচে যে ধরনের রান হয়েছে, আমরা বিপিএল এ এই ধরনের ক্রিকেট আরো দেখবো, আরো পারফরমেন্স দেখবো। এবং এই বিপিএল যে স্পোর্টিং উইকেটের যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, সেটি কিন্তু খুবই ভালো। এবং ক্রিকেটাররা যে টি-20 খেলা দেখতে যে আনন্দটা তার দরকার, সেই আনন্দটা আমার বিষয়টা থাকছে। প্রচুর দর্শক আসছেন। লাস্ট ম্যাচটাতে, অর্থাৎ গতকালকের দ্বিতীয় যে ম্যাচটা ছিল, সেখানে মাহিদুল অঙ্কনের কথা আপনি বলছিলেন। প্রথম ম্যাচে তিনি বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এখন দ্রুততম 50-র মালিক বিপিএলে, তো সেই বিষয়টা নিশ্চয়ই পজিটিভ। কিন্তু পরের ম্যাচটাতে গিয়ে আমরা যখন দেখলাম যে বিশেষ করে সিলেটের ব্যাটাররা যখন ব্যাটিং করছিলেন, একেবারে প্রথম 10 ওভারের পরে গিয়ে অনেকখানি অস্বস্তিতে পড়ে যাওয়ার ব্যাপার ছিল। রনি প্রথম থেকে ব্যাট করছিলেন, পরবর্তীতে যারা এসেছেন, বিশেষ করে জাকের আলী অনিক, তিনি আসলে শেষ দিকে এইভাবে খেলেন না, কিন্তু একেবারেই স্লো স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন, রান তুলতে পারছিলেন না, এবং ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে বেশ অনেকটা অস্বস্তিতে রয়েছেন ব্যাটাররা। এই বিষয়টার কারণটা আসলে কি, সেটা কি উইকেটের কোনো কারিশমা, নাকি আসলে অন্য কোনো বিষয় থাকতে পারে সেটার পেছনে? লো স্কোরিং কিছুটা হয়েছে বাকি ম্যাচগুলোর তুলনায়, কিন্তু ব্যাটসম্যানদের আসলে এরকম অস্বস্তি নিয়ে ব্যাট করার কারণটা আসলে কি? উইকেটে একটু কালকে ছিল, শেষের দিকে হয়তো ঠিক যেভাবে আশা করা হচ্ছিল উইকেট আচরণ সেরকম করেনি, কিছু বল হয়তো লো হয়েছে, এবং সেটা অ্যাডজাস্ট করতে গিয়ে হয়তো আমার মনে হয় যে এই ব্যাপারটা হয়েছে। তো কিন্তু রনি তালুকদার এবং জাকের আলী, তারা যখন এই সিলেটের বিপর্যয় বলবো না, সিলেটের অবস্থাটা যখন ট্যাকেল করতে গেছেন, তারা কিন্তু একটা 48 বলে 91 রানের একটা বোধহয় ইনিংস খেলে জুটি গড়েছেন, কিন্তু সেটা করতে না, 48 রানের একটা জুটি করেছেন, এবং সেটা করতে গিয়ে তারা অনেকগুলো বল
ইয়ে করেছেন, প্রায় 10 ওভার খেলে ফেলেছেন, 9.1 ওভার খেলে তারা এই রানটা করেছেন। এখানে আসলে একটু ইয়েছে বা উইকেটের সঙ্গে অ্যাডজাস্ট করতে গিয়ে তারা সম্ভবত এই জিনিসটি হয়েছে তাদের। এবং অপোনেন্টের বোলিংও দুর্দান্ত ছিল, সেটাও একটি ব্যাপার। এবং সেই কারণেই হয়তো আমরা গত ম্যাচে একটু স্লো ইয়ে দেখেছি। আর তাছাড়া গত রাতে বেশ ঠান্ডা পড়েছিল, কুয়াশা ইয়ে ছিল, সম্ভবত উইকেটের সঙ্গে অ্যাডজাস্ট করতে গিয়ে এই সমস্যাটা হয়েছে। আগামী কয়েকটা ম্যাচ যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে আসলে মিরপুর উইকেট কি তার সেই পুরনো বৈশিষ্ট্য দেখা দেবে, না আমরা যে শুরু যে ঝড় শুরু হয়েছে সেই যে বোলিং লাইন সেটাও আসলে বেশ দুর্দান্ত, এবং সেই জায়গায় স্পেশালি নাহিদ রানা যেভাবে বোলিং করেছেন সেই জায়গায় ব্যাটসম্যানদের একটু অস্বস্তি থাকাটাই স্বাভাবিক, সেই বিষয়টা রয়েছে। কিন্তু আমরা সবগুলো ম্যাচেই আমরা সাধারণত জানি যে এই সিজনটাতে বাংলাদেশের ডিউ ফ্যাক্টর একটা বড় বিষয় হয়ে ওঠে, যে কারণে সাধারণত আগে ব্যাট করার একটা টেন্ডেন্সি ক্যাপ্টেনদের ভেতরে থাকে যদি দ্বিতীয় ম্যাচটায় খেলা হয়। কিন্তু আমরা দেখেছি যে স্পিনাররা স্পেশালি ডিউ ফ্যাক্টরটা থাকার পরও স্পিনাররা ভালো করছেন, সেটার পেছনে আসলে রহস্যটা কি থাকতে পারে? এটা পেছনে আচ্ছা, যেটা নাহিদ রানার কথা বলছিলেন, সেই নাহিদ রানা কিন্তু আপনার খুব ধারাবাহিকভাবে খেলছেন। প্রথম ম্যাচটাতে দুর্দান্ত বল করেছেন, কিন্তু ওইভাবে উইকেট পাননি। কিন্তু এই ম্যাচে এসে তিনি কিন্তু 4টা উইকেট নিয়েছেন, এবং তার দুর্দান্ত বোলিং এ আমি মনে করি যে কিছুটা সমস্যায় যে রান কম উঠেছে সেটা একটা বড় কারণ। স্পিনাররা যেটা হচ্ছে যে আমার মনে হয় যে এই স্পিনাররা অভিজ্ঞতা আগের থেকে অনেক তাদের বেড়েছে, তারা এই উইকেটটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটি কাজে লাগাচ্ছে। আর যেটা বলছিলেন বিসিবির সভাপতি যে উইকেটে কিছুটা 2.5 ইঞ্চি মতো ঘাস রাখা হয়েছে যেন উইকেটটা শেষ দিকে এসে ওই স্পোর্টিং থাকে, রান উঠে এরকম। সেই উইকেটের যে মানে উইকেটটা আচরণটা ঠিক স্পিনারদের ঠিক ওরকম না হলো, মিরপুর উইকেট যেটা সেটা না হলো, কিন্তু এখানে তারা সেই সিচুয়েশনটাকে কাজে লাগাচ্ছে, উইকেটের যে কন্ডিশন সেই কন্ডিশনটাকে তারা কাজে লাগাতে পারছেন, সেটা বোধহয় একটা বড় কারণ। এবং আমরা দেখছি যে স্পোর্টিং উইকেট বলেই আমার ধারণা যে এখানে সবাই ভালো সুবিধা পাচ্ছেন, বোলাররা শুধু পেসাররা না, স্পিনারও এখানে সেটাকে কাজে লাগাতে পারছেন। নিঃসন্দেহে নাহিদ রানা প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, আপনি যেটা বলছিলেন যে দুর্দান্ত বোলিং করেছেন এবং একই সঙ্গে ধারাবাহিক বেশ তিনি। সেই জায়গা থেকে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়েও গতকালকে আলোচনা হচ্ছিল, এবং একই সঙ্গে তিনি যেভাবে বল করছেন সেটাতে তার ইনজুরি কনসার্নটাও রয়েছে। গতি যারা এক্সপ্রেস বোলার হয়ে থাকেন তাদের ক্ষেত্রে সেই বিষয়টা অনেক বেশি কনসার্ন। সেক্ষেত্রে ধারাবাহিকতা যেটা আমরা দেখছি, সেই ধারাবাহিকতাটা আসলে কতটা ধরে রাখতে পারবেন তিনি ভবিষ্যতে, এখন পর্যন্ত দেখে কি মনে হচ্ছে? না, আমার মনে হয় যে ফাস্ট বোলার যারা, তারা তো আমরা জানি ইতিহাস আছে যে ফাস্ট বোলাররা ইনজুরি বেশি হয় তাদের, এবং তাদেরকে খুব সাবধানে চলতে হয়, ওয়ার্কলোড ম্যানেজ করে চলতে হয়। এবং নাহিদ রানা যে পারফরমেন্স করছেন, আমার ধারণা যারা তার সঙ্গে যারা টিম ম্যানেজমেন্টে যারা আছেন তারা নিশ্চয়ই এই জিনিসটা তার দেখবেন। একটি ব্যাপার হচ্ছে বাংলাদেশের পেসারদের ক্ষেত্রে, একটি ব্যাপার হচ্ছে যে অন্যান্য দেশে যখন প্লেয়াররা নার্সিং হয়, বড় বেড়ে ওঠেন, সেই সময়টাতে তাদের যে ফিজিক্যাল যে ফিটনেসটা দরকার, তাদের মাসলগুলো যেভাবে যে ধরনের ইয়ে করলে মাসলগুলা ওই শক্তিশালী হয়, এই মানে ফাস্ট বোলারদের উপযোগী হয়, সেই ধরনের কিন্তু তাদের একটা প্র্যাকটিস থাকে, তারা প্র্যাকটিস করেন, সেটা তাদের খাদ্যাভ্যাসে, সেটা তাদের জীবনাচারে, সেটা তাদের প্র্যাকটিসে হয়, ফিটনেস ট্রেনিং এ সেটা গড়ে ওঠে। আমাদের সেই ঠিক ওইভাবে আমাদের প্লেয়াররা ছোটবেলা থেকে গড়ে ওঠেন না, তারা এসে বড় হয়ে তারা কিন্তু এই পর্যায়ে আসেন, তখন কিন্তু এই সমস্যাগুলো দেখেছে। আমরা মাশরাফি কিন্তু দেখেছি বহু ইনজুরি হয়েছে, এরকম আমাদের বোলাররা, আমাদের শুধু ক্রিকেটে নয় আমাদের ফুটবলেও এই প্রচুর ইনজুরি সমস্যা দেখা যায়। এই সমস্যাটার কারণ এটাই যে ছোটবেলা থেকে তারা ওইভাবে তাদেরকে গড়ে তোলা হয় না, ওই প্র্যাকটিসটা তারা করেন না, ওই ফিটনেসটা তারা ইয়ে করেন না। তো নাহিদকে আমাদের অসম্ভব একটা বড় ধরনের সম্পদ আমাদের ক্রিকেটের, এবং ভবিষ্যতে আমাদের এখন এই আসলে যারা ম্যানেজমেন্টে রয়েছেন, স্পেশালি নির্বাচকরা রয়েছেন, কোচরা রয়েছেন, ফিজিওরা রয়েছেন, তারা আসলে বিষয়টা নজরে রাখছেন নিঃসন্দেহে, যাতে করে নাহিদ রানার কাছ থেকে সর্বোচ্চ ফলাফলটা আদায় করে নেওয়া যায়। স্পেশালি ন্যাশনাল টিমের ক্ষেত্রে এই মুহূর্তে তিনি 3 ফরম্যাটেই তাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। আমরা আসলে তার ভবিষ্যৎটা কেমন হয় সেটাই দেখার অপেক্ষায়। দারুণ একটা ভবিষ্যৎ হবে, বাংলাদেশের পেস অ্যাটাকে তিনি একটা ভালো সংযোজন হিসেবে দীর্ঘদিন থাকতে পারবেন সেই প্রত্যাশা করতে চাই। মাহমুদুল হাসান শামীম, অনেক ধন্যবাদ আমাদের
আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ক্রীড়া বিশ্লেষক মাহমুদুল হাসান শামীমের সঙ্গে আলোচনা হচ্ছিল গেল দিনের বিপিএল এর 2 ম্যাচ নিয়ে। সেখানে ক্রিকেটাররা, স্পেশালি লোকাল রিক্রুট যারা, তারা আসলে কতটা ভালো করছেন সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল বিস্তারিত।